দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ছিল ঘটনাবহুল। রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে হট্টগোল এবং বিরোধী দলের ওয়াকআউট ছিল আলোচনার কেন্দ্রতে। এর বাইরে আরও যে ছোট ছোট ঘটনাগুলো ঘটেছে, দীর্ঘদিন পর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দীর্ঘদিন পর যে পালাবদলের যে সংসদ শুরু হলো, সেই সংসদের প্রথম দিন কি বার্তা দিল সেসব আমরা জানবার এবং বুঝবার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। স্বাগতম আপনাকে তুষার ভাই। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। স্বাগতম আপনাকে। ধন্যবাদ তুষার ভাই, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি ছিল, ঘটনাবহুল তো হয়ই অধিবেশন, সংসদের প্রথম দিন অধিবেশনে সেটি ঘটনাবহুলই থাকে সাধারণত, কিন্তু কালকে একটু ব্যতিক্রম ছিল কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? ব্যতিক্রম সেইভাবে আমার মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে সংসদ অধিবেশন এরকমই হওয়ার কথা বা হয়েছে। ওয়াকআউট হয়েছে, কিন্তু এরকম ওয়াকআউট আমরা আগেও দেখেছি। বিরোধী দল নানান ছুতায় ওয়াকআউট করে প্রথম দিন, কেন করে আমি এখনো জানি না। আরেকটা যেটা দেখেছি, প্রেসিডেন্টের ভাষণ নিয়ে একটা হট্টগোল হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছে অভদ্রতা হয়েছে, এটা একটা অসভ্যতা। আর এর বাইরে সংসদ ভালো ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য একটা সুন্দর ছিল, এই কারণে যে উনি খুব বেশি সময়ও নেন নাই এবং কোনো বাহুল্য ছিল না বক্তৃতায়, এবং তিনি এটাই বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রীকে সবার হতে হয়, শুধু দলের হয় না, বা শুধু রাজনীতি তার কাজ না। তো সেই জায়গাটা আমার ভালো লেগেছে। যদি সেই কথাটা বাস্তবায়িত হয় তাহলে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ হবে না। কেননা আমি নিজে এই কথাটি সব জায়গাতে বলেছি যে প্রধানমন্ত্রীকে দলের হতে হয় না, দেশের হতে হয়। এটা আসলে কোনো নতুন কথাও না, কিন্তু এই কথাটি তিনি যখন বলেছেন তখন এটা ওজন বেড়েছে যে তিনি নিজে এটা হতে চান। তো তিনি নিজে যেহেতু হতে চান, তো তাহলে তাকে আটকাবে কে? এটাই আমরা দেখতে চাই। আসলে তাকে আটকানোর কেউ নাই এই মুহূর্তে। ফলে আমার ধারণা যে আগামী 5 বছর আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো। তিনি দলমত নির্বিশেষে যোগ্যতাকে, মেধাকে, যৌক্তিকতাকে তিনি মূল্য দেবেন, এবং যেখানে যা প্রয়োজন, যা দেশের জন্য ভালো, সেটা করবেন। কে কার শত্রু মিত্র সেটা বিবেচনায় না নিয়ে তিনি বিবেচনায় নেবেন দেশের জন্য কোনটি ভালো হবে, মানুষের জন্য কোনটি ভালো হবে। সেটা যদি হয়, আমি মনে করি যে তাহলে তার উপর যে অর্পিত দায়িত্ব, ক্ষমতা, সেটা সঠিকভাবে ব্যবহৃত হবে। আর এরপরে যেটা আমরা দেখেছি, প্রেসিডেন্টের বক্তৃতার আগে ঘটনাটি যেটি ঘটেছে, উনি যখন ঢোকেন তখন কিন্তু জাতীয় সঙ্গীত বাজে, এবং এই যে জাতীয় সঙ্গীত বাজে অবস্থা আমরা দেখলাম, সংসদের একাংশ তারা দাঁড়াচ্ছে না, তারা হট্টগোল করছে। এবং এই যে হট্টগোল এবং না দাঁড়ানো, এটা জাতীয় সঙ্গীতকে অবমাননা করা। প্রেসিডেন্টের প্রতি তাদের যদি কোনো অবজ্ঞা থাকে, অথবা প্রেসিডেন্টের প্রতি তাদের অপছন্দ থাকে, তারা প্রেসিডেন্টকে অপছন্দ করেন, সেই অপছন্দ প্রকাশের সময়টা জাতীয় সঙ্গীত বাজানোর সময়টা না। জাতীয় সঙ্গীত যখন বাজবে তখন ওইখানে উপস্থিত সকল বাংলাদেশের নাগরিক দাঁড়াবেন। আমি একটা লাইন বলতে চাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না? হ্যাঁ, তা তো পড়েই, সেটা তো পড়েই, এটা সংবিধান অনুযায়ী এটা রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু তারা সেখানে দাঁড়ালেন না, এবং তারা সেখানে অপমান করলেন জাতীয় সঙ্গীতকে। এই জাতীয় সঙ্গীতটা কিন্তু কোনো ব্যক্তির নয়। তারা যে কথায় কথায় বলেন 24-এর রক্ত, 24-এর আন্দোলন, 24-এর প্রাণ, 24-এর চেতনা, বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটা 30 লক্ষ প্রাণ শুধু না। 1947-এর পর থেকে 71 পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি নানান সংগ্রামের মধ্যে দিয়ে আসা জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সকলে দাঁড়িয়েছেন। এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের ঘোষণা, বাংলাদেশের অস্তিত্ব। আজকে পৃথিবীতে যেখানে বাংলাদেশের কোনো একজন খেলোয়াড় পদক জেতেন, সেখানে জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশের খেলার দল কোথাও অংশ নেয়, সেখানে জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশের কোনো দায়িত্ববান ব্যক্তি সেখানে যদি হাজির হন, যেখানে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজার নিয়ম রয়েছে, সেখানে জাতীয় সঙ্গীত বাজে। জাতীয় সঙ্গীত স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গাতে বাজে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা সাধারণত আমাদের আনুষ্ঠানিক যে কোনো বিষয়কে শুরু করে থাকি। এমনকি সিনেমা হলগুলিতে সিনেমা দেখার আগে জাতীয় সঙ্গীতের সাথে মানুষ দাঁড়ায়। আজকে কি এই সংসদ সিনেমা হলের চেয়েও খারাপ অবস্থায়, যে সেইখানে সংসদ সদস্যরা দাঁড়াবে না? যেখানে সাধারণ মানুষ
সিনেমা হলে গিয়ে জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ায়। এই জায়গাতে যে আজকে তারা সংসদকে নিয়ে গেলেন এবং তারা যে সংসদে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে অবমাননা করলেন, এটার জন্য সামান্যতম ক্ষমা চাওয়া, সামান্যতম বলা যে ভুল হয়ে গিয়েছে, এটা পর্যন্ত তাদের মধ্যে নাই। জাতীয় সঙ্গীত শুধু অবমাননাই করেন নাই, জাতীয় সঙ্গীতের সময় কিভাবে দাঁড়াতে হবে এই কথা পরিষ্কারভাবে লেখা আছে, জাতীয় সঙ্গীতকে কিভাবে সম্মান দেখাতে হয়। আমরা দেখছিলাম বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করছিলেন যে, হ্যাঁ, কারণ তিনি জাতীয় সঙ্গীতের মূল্যটা বোঝেন, তিনি জাতীয় সঙ্গীতের মূল্যটা বোঝেন। যেখানে সংসদের অধিকাংশ সংসদ সদস্য দাঁড়িয়ে গিয়েছেন, সংসদে যারা গিয়েছে দেখার জন্য অবজারভার, তারা দাঁড়িয়ে গিয়েছেন, সেখানে অল্প কিছু লোক তাদের অবস্থান এবং এমন তাদের ঔদ্ধত্য যে তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করলেন। তারা আসলে কাকে অবমাননা করলেন? এই জাতীয় সঙ্গীত তো এই জাতীয় সংসদের উৎস না। তো আমি একটি প্রশ্ন আমার সঙ্গত কারণে করতে চাই। এই জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু মানে একটি দলের বিরোধিতা ইতিপূর্বেও আমরা দেখেছি। আসলে এই জায়গায় সমস্যাটা কোথায়? মানে যেখানে তাদের সমস্যা তো সঙ্গীতেই, জাতীয় সঙ্গীত তো পরের কথা। তারা তো কথায় কথায় সঙ্গীতকে বলেন যে সঙ্গীত ঠিক নাই, হারমোনিয়াম ভাঙেন, তারা বিভিন্ন জায়গাতে মাজার পোড়ানোকে সমর্থন করেন, অথবা মাজার পোড়ালে নিন্দা করেন না, বাউল পিটালে নিন্দা করেন না, ছায়ানট পুড়িয়ে দেওয়ার পরে হম্বিতম্বি করেছেন এমন লোকজন কিন্তু এই সংসদের মধ্যে আছে। আচ্ছা, তাহলে সঙ্গীতের বিরুদ্ধেই তো তাদের অবস্থান। সেখানে জাতীয় সঙ্গীত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীত, সেইখানে তারা দাঁড়ান নাই। তারা এটা জবাব দিতে পারবেন না। তারা রাষ্ট্রপতিকে অবমাননা করছেন, এটাও কিন্তু অন্যায়। রাষ্ট্রপতিও কিন্তু রাষ্ট্রের প্রধান, তাকে অবমাননা তারা করতে পারেন না। যখন তারা উপদেষ্টা হয়েছিলেন তখন এই রাষ্ট্রপতি শপথ নেন নাই। যখন তারা গণভোট, তারপর জুলাই সনদ বলেন, তারা যে 133টা অধ্যাদেশের কথা বলেন, এগুলো রাষ্ট্রপতি সই করেন নাই। এই লোক সই করলে ঠিক আছে, এই লোক তাদেরকে শপথ গ্রহণ করালে ঠিক আছে, এই লোক তাদেরকে বিভিন্ন সময় প্রোটেক্ট করলে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তার বক্তৃতা তারা শুনবেন না বলে তারা চিৎকার করতে শুরু করলেন। এবং তারা সংসদের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে গিয়েছেন। কি ধরনের অভদ্রতা এটা? সংসদকে প্ল্যাকার্ড ব্যানার দেখানোর জায়গা? সংসদকে কি তারা মনে করেন আয় রাজুতে আয়? জাদুঘরের সামনে শাহবাগের চত্বর কি সংসদ? আমি আর আগে দেখি নাই প্ল্যাকার্ড। এটা নিয়ম না, এটা অসভ্যতা, এটা অভদ্রতা। কথা বলবার জায়গা, মত প্রকাশের জায়গা, এটা অভদ্রতা। গত অন্তর্বর্তী সরকারের সময় সাকিব আল হাসানকে ফেরত চায় যারা ভক্ত, তারা সেই ব্যানার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারে নাই। তখন তারা বলেছে স্টেডিয়ামে এসব কাজ করা যাবে না, এটা ঠিক হবে না। আর তারা সংসদের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে ঢুকে গিয়েছেন। শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের, এই রাষ্ট্রপতি অমুকের তমুকের, যেগুলো তারা বলছেন এখন আর কি। শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না? যখন উপদেষ্টা হয়েছিলেন তখন তো ঠিকই পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু এই পর্যায়ে আমরা মনি আপা আপনাকে শুনতে চাই। তুষার ভাই বলছিলেন যে একটি দলের যে সঙ্গীতের প্রতি তাদের একটি অনীহা রয়েছে, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের সময় দেখেছি সব দলেরই আমরা নির্বাচনী দলীয় সঙ্গীতও শুনলাম। তাহলে এইখানে তাহলে কি সঙ্গীতের মানে সব সঙ্গীত, নাকি বেছে বেছে কিছু সঙ্গীত বা জাতীয় সঙ্গীতটার প্রতি ক্ষোভটা আমরা নানা সময় দেখেছি? এই জায়গাটা যদি একটু স্পষ্ট করতেন। দেখেন, আমি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং তুষার ভাইকে শুভেচ্ছা। আমি একটা কথা বলি, জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত তো আজে বাজে কোনো শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে তৈরি করা কোনো কিছু না। তাহলে আমি আমার সোনার বাংলা, পৃথিবীতে কোন কবি কি লিখেছে? কবি কোনো দেশের জন্য থাকে না। রবীন্দ্রনাথ তার বোধহয় 3টা বা 4টা দেশে তার এখন পর্যন্ত স্টিল নাও সঙ্গীত চলে, 3টা দেশে। তো সেইখানে বাংলাদেশে এই সঙ্গীতকে নিয়ে কেউ কখনো কথা বলে নাই। আমার কথা উনি কি লিখেছেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এই সোনার বাংলার মধ্যে যে আকাশটুকু বাতাসটুকু সেটুকুরই কিন্তু এখানে আমরা আমাদের ডিমান্ডের মধ্যে আমরা এইটাকেই ভালোবাসি। সেই ভালোবাসা তার মানে কি তারা তাকে ভালোবাসে না? এই সোনার বাংলাকে ভালোবাসে না? তারা কি ভালোবাসে? কাকে ভালোবাসে? আপনি তো জাতীয় সঙ্গীত তো কোনো আসলে সঙ্গীত না, এটা অভিব্যক্তি, এটা আমার ভালোবাসা, এটা আমার প্রথম এবং শেষ ভরসা স্থল, এটা একাত্তর, এটা আবহমান, এটা চলমান শক্তি। এবং যে কোনো জায়গায় এটা শোকবহ জায়গাতেও কিন্তু বিউবলটা বাজে। এটা এমন কিছু না যে এটা বাজানো মানে যে ধাইধি করে নাচতে হবে বা কিছু। এটা ভীষণ মৌনভাবে, ভীষণভাবে দেশকে ফিল করার একটা জায়গা।
তো দেশকে ফিল করার ৭১-এ যখন যুদ্ধ হয়েছে তখন অনেক গান, এক সাগর ও রক্তের বিনিময়ে থেকে শুরু করে অনেক দেশাত্মবোধক গান ছিল, যে গানগুলো মানুষকে উজ্জীবিত করেছে যুদ্ধের জন্য, মানুষকে উজ্জীবিত করেছে দেশটাকে দখলে নেওয়ার জন্য, নিজের জিনিসটাকে অধিকারে নেওয়ার জন্য। সেই গানগুলোর একটা গান কিন্তু আমার সোনার বাংলা। তাইলে তারা কেন এটাকে মানবে না? আমার কথা যদি আমি শেষ করি, এটা যদি তারা এটাকে না মানে, তারা কোনখানকার সংসদ সদস্য? তাদের নামের সঙ্গে কেন মাননীয় বলা হবে? আমি যাকে মাননীয় ভাবি, আমি যে শব্দগুলোকে মাননীয় ভাবি, সেই শব্দের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। যাদের, তারা তো এই দেশকে ধারণও করে না, লালনও করে না। তুষার ভাই যে কথাগুলো বলছে আমি এগুলো বলতে চাই না। আমি যেগুলো বলতে চাই, আমার অস্তিত্বের জায়গায় যদি আপনি হামলা করেন বা আপনি অস্বীকার করেন, তাহলে আমি আপনাকে মানবো? আপনাকে কে বলেছে? আপনি দেখেন এই কথাগুলো বলে এই জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের একটা শোর উঠেছিল, ওইখানে কিন্তু এই ধরনের কথা, এবং সেই ইন্টারিম গভর্নমেন্ট কিচ্ছু বলে না, আমরা প্রতিবাদ করেছি এই টকশোতে। তো এই যে এই জিনিসটাকে তারা ওপেন দেখালো একটা রাষ্ট্রদ্রোহিতায়। আমি বিএনপি সাপোর্ট করি, বিএনপির একজন কর্মী, কিন্তু তার মানে আমি কিন্তু তার আগে কিন্তু আমি এই দেশের নাগরিকও। তাইলে বিএনপি সরকার এখন আছে, যে সরকারই থাকুক, এখন যদি স্বৈরাচারও থাকতো, যে থাকতো, আমি এই কথাটাই বলতাম, যদি দোষী হয়ে থাকে, কোন আইনে কোনভাবে দোষী, সেই দোষীর বিচার করা উচিত। কারণ এটা যেখানে সেখানে এটা করে না। এটা যদি সিনেমা হলে করতো অন্ধকারের মধ্যে, কেউ দেখতো না, আমি কিছু বলতাম না, আছে না? এটা কিন্তু সমস্ত জাতি গতকালকে যেখানে তাকিয়েছিল, সমস্ত জাতি, আপনি মানেন বা না মানেন, আপনি সহ্য করেন বা না করেন, আপনি কিন্তু টেলিভিশন খুলে বসেছিলেন বা আপনার মোবাইল খুলে বসেছিলেন। সেই জায়গাটায় অপমান করার অধিকারটা তাদেরকে কে দিবে? একজন মানুষও নাই দেখলো, কিন্তু জাতীয় সংসদ তো একটি পবিত্র জায়গা বা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ পবিত্র জায়গা ধরা হয়। ধর্মীয় জায়গা, ধর্ম তো যার যার, বাট এটা রাষ্ট্রের পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গাটাকে কুলসিত করার জন্য আমরা আগে কথা বলতাম, ওইখানে বন্দনা চলে, এই ধরনের কথা বলতাম। কই আমরা কালকে এই যে দেখেন, আমি স্বাধীনতার কথা বলছি, আমি দেশের কথা বলছি। ওই সময় থেকে আজ পর্যন্ত যেসব নেতারা দেশের জন্য নিজেকে বিলিয়ে গেছে, হ্যাঁ, তার কিছু ভুল শুদ্ধ থাকতেই পারে, সে মানুষ, সেটা তো আমার স্বীকার করতে হবে। গতকালকে আমাদের নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিয়ে কথা বলেছেন। এটা না বললেও পারতেন। প্রথম জীবনে প্রথম তার সংসদে প্রথম বক্তব্য, তো সে যে স্মরণ করেছেন অনেককে, এবং সেই স্মরণের জায়গায় উনার মধ্যে কিন্তু অতি আধিক্যতা ছিল না তার বাবাকে নিয়ে, মাকে নিয়ে, অথচ তার বাবাকে নিয়ে, মাকে নিয়ে বলার মতো আমরা এর আগে অনেক কিছু ছিল। এবং এর আগের সরকারে, তার আগের সরকারে যখন সংসদ দেখেছি, অকারণে বন্দনা দেখেছি। যত না তার সন্তান করত, তার চেয়ে অনেক বেশি অন্যরা করত। তো এইখানে কিন্তু একটা বাধ্যবাধকতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গেঁথে দিয়েছেন, এবং যার যেটুকু সম্মান সেটুকু তাকে দেওয়া। ইতিহাস যে বিকৃত করার কোনো বিষয় না। এই জায়গাটা এই কয়েকদিন আগে, এই মার্চ মাসে একটা ঘটনা ঘটে গেল ৭ই মার্চ নিয়ে। আবার এই যে এই সমস্যাগুলো আমার কথা হলো, এই যে আমি এই কথাগুলো বলছি, আমাকে এটার জন্য দালাল বলবে, বাট এটা দালালি করার কথা না। এক নাম্বার, কেউ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো উচিত। সে যদি এই দেশের জনগণ হয়, তাহলে তো কথাই নাই। এই দেশের নাগরিক হলে, হ্যাঁ, তার শাস্তি চাই আমরা, শাস্তি। সে যদি অপরাধী হয়, তার শাস্তি হবে, কিন্তু শাস্তির সঙ্গে তা আমার মতো কাজ করবে না যে সে আমার সঙ্গে যা করেছে আমি তার চেয়ে বেশি করব। তাহলে আইনের অনুশাসন কাকে বললে, থাকার দরকারটা কি ছিল? তো এই জন্য আমি মনে করি জাতীয় সঙ্গীতকে সর্বোচ্চ জায়গায় বাংলাদেশের অবমাননা করার জন্য এটার খেসারত দেওয়া উচিত। এবং এটা যদি বিড়াল প্রথম রাতেই মারতে হয়, আইন আপনি মানবেন না, আপনি শহীদ মিনারে যাবেন, অথচ বলবেন যে এটা বিরোধী দলের হিসেবে এটা যাওয়া লাগে, তাই তার মানে কি রাষ্ট্রীয় আচার? শহীদ মিনার রাষ্ট্রীয় আচারের জায়গা। আপনার মন থেকে, আমি আমার ভাষার জন্য, আমি যে ভাষায় কথা বলছি, হ্যাঁ, আমি যে ভাষায় কথা বলছি, সেই ভাষার অধিকার আদায় করার জন্য যে মানুষগুলো মারা গেছে, সেই মানুষকে আমি সম্মান জানাবো, সেই মানুষটাকে আমি সম্মান জানাবো, আমি তার ভাষাটা ব্যবহার করছি। ৭ মার্চের ভাষণের কথা বলছিলেন। ৭ মার্চের ভাষণ জাতীয় দিবস থেকে বাদ দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনি জানেন, এবং এই সরকারের সময়ই হলো।
এটিকে কিভাবে দেখছেন? আমি এটাকে চুলচেরা হিসাবে সরকার যেটা করবে, সরকার যেটাই করুক সরকার বুঝিয়ে করতে হবে, বুঝিয়ে জনগণের, এবং আমার ধারণা, আমার বিশ্বাস তারা বুঝিয়ে করবে এটা। আচ্ছা। যেটাই করুক সেই আধিক্যতা দেখানোরও দরকার নাই, সঠিক ব্যাখ্যাটা থাকুক, এবং ইতিহাস বিকৃতিরও দরকার নাই। আমি এইটুকুই বলবো। ধন্যবাদ আপনাকে। আব্দুল নত্তার ভাই, একটি সংবাদের শিরোনাম এরকম যে সংসদে শোক প্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার চায় ছাত্র ফেডারেশন। গতকালকে যে শোক প্রস্তাব আনা হয়েছে এতে অনেকেই যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত তাদের নামও শোক প্রস্তাব আনা হয়েছে। এই বিষয়ে কিছু বলবেন? এটা তো স্পিকার অনুমোদন করেছেন, স্পিকার যেহেতু এটা গ্রহণ করেছেন তাই এটা আছে। তবে সরকারি দল তো সেই নাম রাখে নাই। সরকারি দলের কাছ থেকে যে শোক প্রস্তাব এসেছিল তার সঙ্গে যুক্ত করার জন্য বিরোধী দল যখন বলেছে তখন স্পিকার সেটা মেনে নিয়েছেন। এটা নিয়ে ছাত্র ফেডারেশন বললেন, হ্যাঁ, তারা যে প্রতিবাদ করেছে এটা তারা করতে পারে, এই প্রতিবাদের যৌক্তিকতা আছে। তবে এর মধ্যে দিয়ে একটা ফ্যালাসি তৈরি হয়েছে। ফ্যালাসিটা কিরকম, বা একটা সেলফ কন্ট্রাডিক্টরি জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আরো কয়েকজন দণ্ডিত হয়েছেন। এখন ধরেন এই দণ্ড কার্যকর হয়ে গেল, তারপরে কি সংসদে তাদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া হবে কিনা, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে এখন। ফলে এইটা আসলে ব্যাখ্যা স্পিকার সাহেব যদি দেন দিতে পারেন, অথবা সরকার যদি মনে করেন তারা দিতে পারেন। তবে এটা নিয়ে যে বিতর্ক হবে এটা কিন্তু তখনই বোঝা গিয়েছে, এবং এই বিতর্কটা রাজনৈতিক বিতর্ক, এটা হবেই। এবং এখানে ছাত্র ফেডারেশন তার জায়গা থেকে বলবেন, আর সরকার নিশ্চয়ই তাদের জায়গা থেকে বলবেন। বিরোধীরা কেন কোন নামটি কি জন্য দিয়েছেন তারা সেটা ব্যাখ্যা করবেন। বিরোধীরা আমার ধারণা এইভাবেই দিয়েছেন যে তাদের রাজনৈতিক দলের তারা নেতা ছিলেন দীর্ঘদিনে, সেই জন্য একসময় মন্ত্রীও ছিলেন, তো সেই সব কারণে দিতে পারেন। আমি মনে করি এটা একটা রাজনৈতিক তর্ক যেখানে আইনও ইনভলভড আছে। তবে আমার কাছে এই প্রশ্নটাই জেগেছে যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে যদি কেউ দণ্ডিত হন এবং তারপরে সেই দণ্ড কার্যকর হয়, তাহলে কি পরে আবার সংসদে সেই সব প্রস্তাব নেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে আমার মনে হয় যে যারা আইন বিশেষজ্ঞ বা যারা সংবিধান বোঝেন তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, এই আইন যে দণ্ডগুলো হয়েছে, এই বিচার প্রক্রিয়া নিয়েও তো অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের কারণেই কি মানে তারা যুদ্ধাপরাধের যে অভিযোগ সেটা থেকে মানে মুক্ত হন, বা যদি যুদ্ধাপরাধী হয়ে থাকেন? বুঝি নাই প্রশ্ন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যুদ্ধাপরাধীদের যে শাস্তি হয়েছে সেটি নিয়েও এখন আমরা নানা বিতর্ক শুনতে পাচ্ছি। বলতে চাই, যদি তারা এর মধ্যে যদি কেউ যুদ্ধাপরাধী হয়ে থাকে, যুদ্ধাপরাধী তো আমাদের দেশের সঙ্গে সম্পৃক্ত, সেই দেশেরই সংসদে শোক প্রস্তাব, এই ব্যাপারটিকে না, সেটাই তো হবে। যে দেশের সংসদ সেই দেশেই তো শোক প্রস্তাব হবে, অন্য দেশে তো হওয়ার কথা না। তবে আমরা মনে হয় দেখেছি ওই সময় বাইরের দেশের সংসদে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মনে হয়, এবং এক ধরনের শোকও মনে হয় প্রকাশ করা হয়েছিল, আমি শিওর না। আপনি যে প্রশ্নটা করছেন এটা আপনি একই প্রশ্ন আবার করছেন, এটা আসলে তো অর্থহীন। এই কারণে যে আদালত যদি শাস্তি দেয় তাহলে আদালত শাস্তি দিয়েছে, এবং আদালত যদি কাউকে বলে যে সে অপরাধী তাহলে সে অপরাধী। আচ্ছা, এখন অপরাধীর বেলায় সংসদের আচরণ কি হবে, বা সংসদ তার প্রস্তাব নেওয়ার ক্ষেত্রে আদালতে প্রমাণিত অপরাধীদের বেলা নিতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে আমার সম্যক ধারণা নেই। তবে আমার মনে হয় যে এটা নিয়ে প্রশ্ন করা উচিত এবং জানা উচিত। তাহলে আমি বললাম না যে তাহলে তো এই প্রশ্নটা আসবে যে ভবিষ্যতেও যারা দণ্ডিত হবেন তাদেরকেও কি শোক প্রস্তাব আনা যাবে কিনা, কারণ তারা মন্ত্রী ছিলেন, তারা সংসদ সদস্য ছিলেন। তো এরকম কি বিষয়টা যে সংসদ সদস্য যেখানেই দণ্ডপ্রাপ্ত হন না কেন, সংসদের সদস্য হিসেবে তার জন্য শোক প্রকাশ আমরা করব। যদি কখনো তাদের অনুকূলে থাকে তাহলে হবে। হ্যাঁ, মানে তারা যদি আবার কখনো ক্ষমতায় আসে এরকম তারা করবে। এখন সেই অর্থে তো আসলে ক্ষমতায় তো বিএনপি আছে, জামাত ইসলাম নাই, কিন্তু বিএনপি এটা নিয়েছে, বিএনপি স্পিকার নিয়েছেন। স্পিকার আবার কিন্তু এখন আর বিএনপি না, স্পিকার কিন্তু একটি একটা রাষ্ট্রীয় পদ, এবং তিনি এক ধরনের নিরপেক্ষতার মধ্যে আছেন। আমার না স্পিকার বলতে পারবেন, কারণ তিনি মৌখিকভাবে এই প্রস্তাবে এটা গ্রহণ করেছেন, সেজন্যই প্রশ্নটি। আমার প্রশ্নটা ওই জায়গাতেই যে ভবিষ্যতেও কি এই রীতিটা অব্যাহত থাকবে কিনা। জি, ধন্যবাদ আপনাকে।
নীলম কারণ এটা তো কোনো একটা যুক্তিতে যেতে হবে যে ওনারা কেন নিলেন। না সেটাই নেওয়ার কারণ এটাই হতে পারে যে তারা মন্ত্রী ছিলেন, তারা সংসদ সদস্য ছিলেন, এটাই তো হতে আবার পারে। সবাইও কিন্তু সংসদ সদস্য বা মন্ত্রী ছিলেন না, এর মধ্যেও এমন নাম রয়েছে। না, শরীফ ওসমান হাদি ছিলেন না, কিন্তু ওসমান হাদির ব্যাপারে হ্যাঁ, আসতেই পারে, সে যে তো কোনো আসতেই বিশিষ্ট পারে। ব্যক্তির নাম নাম আসতে আসতে পারে। পারে। সংসদের শোক প্রস্তাব তো শুধু সংসদ সদস্যদের দিয়ে হয় না, কিন্তু যেহেতু আপনি ছাত্র ফেডারেশনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা নিয়ে কথা বলেছেন, সেই প্রতিবাদে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিষয়ে আমি বলেছি যে যদি এটা হয় তাহলে ভবিষ্যতেও কি এটা করা যাবে কিনা, যদি যায় তাহলে যাবে। এই বিষয়গুলি আসলে ভালো করে বলে দিলে আমরা যারা সংসদ দেখি আমাদের জন্য ভালো হয়। আমরা তো আর ওইখানে ওই দিন অনেকে দাওয়াত পেয়েছেন, কিন্তু ওইখানে দেখতে গিয়েছেন, অনেকে আবার দাওয়াত পান নাই, যান নাই। যারা দাওয়াত পেয়েছেন এবং যারা পান নাই তারা ব্যাপারটা বুঝতে পারতেন যে ওনারা সংসদে গিয়ে যেটা দেখেছেন এটা কি সংসদে ভবিষ্যতেও চালু থাকবে কিনা। একজন সাধারণ নাগরিক হিসেবেও তো প্রশ্ন থাকতেই পারে, জানবার অধিকার থাকতে পারে। জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। রাষ্ট্রপতির অপসারণ চায় এনসিপি, এটা দীর্ঘদিন ধরেই চাচ্ছে তারা, বিশেষ করে এই প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার পরে এই চাওয়াটা তাদের আরো জোরালো হয়েছে। এই বিষয়ে কি বলবেন? এটা তাদের গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিকভাবে তারা চাইতে পারে, এটা তাদের ব্যাপার। বাট তারা চাইলেই যে হবে, তাদের সংখ্যা কত? তাদের যে রাষ্ট্রপতি চাওয়ার জন্য মিনিমাম 2/3 মেজরিটি লাগে। তাদের যদি 2/3 মেজরিটি থাকে তাহলে চাক। আচ্ছা, তো বিএনপির নিয়ে যতক্ষণ তাফালিং করছে ততক্ষণ করছে, যখন বিএনপি দূরে সরে গেছে, কারণ বিএনপি তো আইনের বাইরে যাবে না, বিএনপি আইনের বাইরে যাবে না, এই কারণে বিএনপি বহু বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা জানে। আর একটা আইন চেঞ্জ হয়ে সম্পূর্ণরূপে আরেকটা আইন না আসা পর্যন্ত আগের আইনকে ভায়োলেট করার কোনো সুযোগ নেই। যদি আপনি আইনের লোক হন তাহলে তো আরও নাই, তাহলে বিএনপি এটা কীভাবে করবে? বিএনপি তো বলেছেই আমি আইনের বাইরে। এবং এটা সংস্কার নিয়ে যখন এই যে নাটক চলেছে, সংস্কারের নাম বলে টাইম পাস হয়েছে, পয়সা খরচ হয়েছে, রাষ্ট্রীয় অনেক কিছু নষ্ট হয়েছে, তখনও বিএনপি কিন্তু বলেছে এগুলো কিন্তু এখনো বন্ধ করেন, এগুলাতে হবে না, এটার জন্য সংসদ দরকার। তো সেই সংসদ এখন আসছে, বলবৎ হয়েছে। তারা দেখেন আদা খায় না, আদার ঝুলটা খায়। তারা এই রাষ্ট্রপতির কাছে 3 দিন দেশে সরকার ছিল না, বুঝেন, যে এমন না যে শেখ হাসিনা পালিয়ে গেছে সাথে সাথেই আরেকজন শপথ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, তা কিন্তু না। দেশে 3 দিন কোনো সরকারই ছিল না। তারা 3 দিন খালি জপনপ করেছে যে কি করবে, কিভাবে কি করবে, কোনখানে তাদের ছাত্রদের প্রতিনিধি কয়জন থাকবে, তাদের কোনখান থেকে ইম্পোর্ট করবে, কোনখানে এক্সপোর্ট করবে, এইসব তাদের অনেক জল্পনা কল্পনা ছিল। তো এত জল্পনা কল্পনার মধ্যে ওইটা ছিল না যে রাষ্ট্রপতির লোকটা খুব খারাপ মানুষ, তার কাছে শপথ নেওয়া যাবে না। তাহলে আমরা শহীদের বাপ মায়ের কাছে নেই, আমরা শহীদ মিনারে নেই, আমরা সাভার স্মৃতিসৌধে নেই, অথবা আমরা রায়ের বাজারে নেই, বদ্ধভূমিতে নেই, অথবা আমরা মিরপুর বুদ্ধিজীবী মাজারে নেই, এইসব করতো, তাহলে না বুঝতাম যে তারা বিপ্লবী। তো বিপ্লবী আমও খায়, ছালাও খায়, তাদের আম ছালার সবই দরকার। এরকম বিপ্লবী দিয়ে তো দেশ চলবে না। আপনার ক্ষমতা থাকলে ক্ষমতা বুঝান যে আমি এই 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 জায়গায় এই ক্রাইটেরিয়া, আমার এই অধিকার আছে, আমি তাকে চাই না। আপনি সংসদের কি বলে আউট করলেন, ওয়াক আউট করলেন, সংসদ ওয়াক আউট করলেন, এই সংসদেই তো আবার পরক্ষণেই যাবেন বা গেছেন, বা 15 তারিখেই যাবেন, তাহলে রাষ্ট্রপতি তো উদ্বোধন করে দিয়ে গেল। রাষ্ট্রপতি উদ্বোধন না করলে তো হতো না। সংসদের যে সৌন্দর্য আছে, সংসদের যে বিধান আছে, বিধান অনুযায়ী রাষ্ট্রপতি আসতেই হবে। তাহলে সে আসলো, আপনি ওই মুহূর্তে থাকলেন না, কিন্তু আপনি তো আইনটা মাইনে নিলেন। বুঝতাম যে আপনি বলতেন যে এই রাষ্ট্রপতি শপথ পড়াইলে আমি এমপিশিপ বাতিল করব, আচ্ছা, আমি এই এমপিতেই থাকবো না, এগেইন ইলেকশন, এটা কইতেন, তাহলে না বুঝতাম যে আপনি কইতে পারেন। তা আপনি ওইটা করবেন না, আপনি সমস্ত সুখ নিবেন, শান্তি নিবেন, আবার আপনি কোনো রিস্কে যাবেন না, আবার যারে দিয়ে আপনি সুখ শান্তির সমৃদ্ধির মালিক হবেন তারই আপনি গালাগালি করবেন, এটা তো হতে পারে না। এমনিতে তাদের যে দাবিটি, আচ্ছা, রাষ্ট্রপতিকে অপসারণের দাবিটা, আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি কবে থেকে খারাপ হলো তাদের কাছে? তারা শপথ নেওয়ার 2-1 মাসের মধ্যে কি রাষ্ট্রপতির নামে বদনাম হয়েছে? হয় নাই। আপনি খেয়াল করেন, তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি চাই না। প্রথম ইয়াটা হলো হচ্ছে মানব জমিনে বোধহয় একটা রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল, যখন থেকে সাক্ষাৎকারে বললো শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। এই তো তাদের না, কালের কণ্ঠ না, মানব জমিন, মতিউর রহমান চৌধুরী তার বাসায় গিয়ে এই সাক্ষাৎকারটা নিয়েছিল। ফার্স্ট উনি এই সাহসী ভূমিকায় সাক্ষাৎকারটা দিয়েছিলেন। আমার কথা
হয় নাই, উনি যেটা হয় নাই বলছে শেখ হাসিনা তো আর দেশে নাই, সশরীরে আসতেছেন না। তো আইন তো আইনের জায়গায় আছে। সংসদ তো ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। তো সংসদ ভেঙে গেছে, শপথ নেওয়া হয়েছে, শেখ হাসিনা দেয় নাই, তো তারপরেও তো সে আসে নাই, এসে তো সে ক্লেম করে নাই যে আমার এটা ফেরত দাও। তাহলে তাদের রাষ্ট্রপতির সাথে তাদের খারাপ হওয়ার কারণটা কি? রাষ্ট্রপতি সব চলে গেছে একটা সংসদে, সংসদ না শুধু স্পিকার থেকে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত চলে গেছে, ইমাম পর্যন্ত চলে গেছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আইজি পর্যন্ত চলে গেছে যে দেশে। তাহলে সেই দেশে আপনি রাষ্ট্রপতি আছে, তো রাষ্ট্রপতি থাকলে রাষ্ট্রপতির আইনটা আপনি মানতে বাধ্য না? আপনি আইন মানছেন, এখন আপনি বললেই হয় নাকি? এটা বললেই হয় না। যদি বলি রাষ্ট্রপতি যেহেতু দলীয় একটি ব্যাপার আছে, যদিও রাষ্ট্রপতির দলীয় পদ নয়, কিন্তু বাংলাদেশে যেহেতু মানে যদি বলি তিনি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত, এটা সর্বজন স্বীকৃত, এবং জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকা সব মিলিয়ে যদি তাকে তার পদ চায়, বহিষ্কার চায় একটি দল বা জনগণ চাইতেই পারে। এতদিন একটি সাংবিধানিক সংকট তৈরি হতো, এটি বিএনপি বলেছে বা এটি ছিল। এখন তো অভিশংসনের সুযোগ রয়েছে সংসদের মাধ্যমে। একটা মানুষকে অভিশংসনে আনার দরকারটা কি? সে যদি এমনি নিজে থেকে বলে বা কি হবে ফিউচার বলবে, আপনি যা চলছে তো চলছে, এটা তো আইনের মধ্যে পড়ছে। যে মানুষটা আপনাকে দুঃসময়, তার অনেক বদনাম থাকতে পারে, অনেক দুষ্ট মানুষ হইতে পারে, কিন্তু আপনার দুঃসময়ে পাশে ছিল। আচ্ছা, সে ভয়ে যে কথাটা বলছিলাম সব পালায় গেছে, সে তো যায় নাই। তাহলে যে মানুষটা পালায় যায় নাই, আপনি তাকে সর্বোচ্চ অপমান পর্যন্ত করছেন, আপনি তার ছবি নামায় ফেলছেন, তাকে বিদেশে অপমান করছেন, দেশে অপমান করছেন, তার ঘর থেকে বের হইতে দেন নাই, তার নামাজটা পড়তে দেন নাই ঈদগাহ মাঠে, বুঝেন আপনি? এতগুলো অপমান করছেন, সে সব মাইনে নিয়ে একটা সময় সে পদত্যাগ করার মতো ঘোষণাও দিতে হয়েছে। এবং পরবর্তীতে সে স্বীকার করছে সে কেন 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 এই কাজগুলো সে করতে চাইছে। এখন সে ওইভাবে চায় না। তো একটা মানুষ আমার দুঃসময়ে সে পাশে থাকলো, তা আমার কোন ঠেকা লাগছে যে তার গায়ে পড়ে তাকে আমার উৎখাত করতে হবে? আচ্ছা, তাকে তো সভ্যভাবে সম্মান দিয়েও তো বিদায় জানানো যায়। তা বিদায় জানাবে যিনি সরকারে আসছেন, সরকার প্রধান, উনি বা ওনা, আমি সরকার প্রধানের কথা এই জন্য বলছি, ওনাকে বিএনপির যত এমপিরা আছে বা জোটের যত এমপি আছে, ওনাকে ইতিমধ্যে এই সমস্ত ক্ষমতার দলীয় বা এই এমপিত্বের তার উপর দিয়ে দিয়েছেন। তারপরেই কিন্তু উনি স্পিকার, ডেপুটি স্পিকার এই নিয়োগগুলা দিলেন। তো তাহলে উনি বলতে পারেন, করতে পারেন, তো ওনার সাথে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে। তো সেইখানে তো এটার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, একজন মানুষ নিজে থেকে যদি সে নিজেই চায়, সে নিজে সম্মান জানাচ্ছে, সম্মান পাওয়ার, আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব। জি, তা এখানে তো কোনো নাই, দুঃসময় কিন্তু বন্ধু চেনা যায়। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল মুত্তাসার ভাই, যদি একটু এই বিষয়ে আপনি আলোচনা করতেন। রাষ্ট্রপতির অপসারণ আপনি চাইতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির অপসারণের নিয়ম রয়েছে। একটি হচ্ছে তাকে অভিশংসন করা যায়, ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের জন্য যুক্তিসঙ্গত কারণ থাকতে হয়, সেরকম কোনো অন্যায় তো রাষ্ট্রপতি করেন নাই। আর তাকে যদি অপসারণ করতে হয়, জুলাইয়ের ভূমিকা কি সংবিধানে আছে যে আপনি কোন একটা আন্দোলনের পক্ষে অথবা বিপক্ষে থাকলে সেটা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে? রাষ্ট্রপতি কি করেছেন জুলাইয়ের অভ্যুত্থানের সময়? উনি কি কোনো পক্ষে গিয়েছিলেন? উনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বঙ্গভবনে ছিলেন। জুলাইয়ের হত্যার দায় যেভাবে প্রধানমন্ত্রীর উপরে যায়, রাষ্ট্রপতির উপরেও সেভাবে না যায় না। আপনি এটা বলতেছেন কিভাবে? এটা তো আমার কাছে অবাক লাগে। আপনি কি ইচ্ছা করে প্রশ্ন করার জন্য প্রশ্ন করেন? আচ্ছা, করলাম, প্রশ্ন করার জন্য প্রশ্ন করলেন। শুনি না, ওনার উপরে কেন যাবে? উনি কি আদেশ দিয়েছেন? পুলিশকে ওনার অধীনে ছিল, আর্মি ওনার অধীনে ছিল, উনি পাঠিয়েছিলেন বা উনি নির্দেশ দিয়েছিলেন বা উনি আদেশ দিয়েছিলেন। ওই পুরো সময়ে তার কি কোনো ইনভলভমেন্ট ছিল? তার কোনো ইনভলভমেন্ট ছিল না। তিনি থামাতে পারতেন না চাইলে? কিভাবে? আপনি বলেন তো, আপনি কিভাবে থামাতেন? রাষ্ট্রপতি যেখানে নিজের বক্তৃতাটা নিজের ইচ্ছা মতো দিতে পারে না, আচ্ছা, রাষ্ট্রপতির বক্তৃতা লিখে দেয়, রাষ্ট্রপতির বক্তৃতা অনুমোদন করে মন্ত্রিপরিষদ। এটা শেখ হাসিনা করে গিয়েছেন। আচ্ছা, আপনি তখন মনে হয় স্কুলে পড়েন। শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, এসে উনি দেখলেন আব্দুর রহমান বিশ্বাস হচ্ছে রাষ্ট্রপতি। এখন আব্দুর রহমান বিশ্বাস বক্তৃতা দিলে আছে যেমন এনসিপির ভাল লাগে না, এদের আচরণ কিন্তু শেখ হাসিনার মতো। আচ্ছা, হ্যাঁ, তো ওনার ওরকম ভাল লাগে নাই। তো আব্দুর রহমান বিশ্বাস যাতে নিজের ইচ্ছা মতো বক্তৃতা দিতে না পারেন, এমন কিছু বলে ফেলতে না পারেন, অথবা যেহেতু তিনি রাষ্ট্রপতি, জিয়াউর রহমানকে স্মরণ করে ফেলে যদি, এইসব চিন্তা করে
নিয়ম করা হলো যে রাষ্ট্রপতির বক্তব্য মন্ত্রী পরিষদে অনুমোদিত হতে হবে। আচ্ছা। এবং সেই নিয়ম এখন এসে এখানে পড়েছে। হ্যাঁ। এবং এতদিন পর্যন্ত রাষ্ট্রপতিরা এইটাই করে গিয়েছেন। পরে বিএনপি ক্ষমতা এসেছে, তারাও বদলেনি। পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো তারা আরো ভালোভাবে রাষ্ট্রপতিকে যতটুকু পারা যায় মানে তার সমস্ত ক্ষমতা সবকিছু কেড়ে নিয়েছে। স্যুট কোট বুট ছাড়া আর প্রায় আর বঙ্গভবনটা ছাড়া রাষ্ট্রপতি কিন্তু কোনো ক্ষমতা নাই। উনি উদ্বোধন করে কিছু জায়গায় বক্তৃতা দেয়, কিছু ইউনিভার্সিটিতে গিয়ে কনভোকেশনে যায়, আর কিছু জিয়ারত করে, ঈদগাতে নামাজ পড়ে, এইগুলোই কাজ। কিন্তু রাষ্ট্রপতি মূলত একটা রেস্টিং ফেজে থাকেন। উনি দরকার পড়লে প্রধানমন্ত্রী তারা কাজে লাগায়, না হলে নাই। রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা নাই। এটা ইউনূস সাহেব বলেছেন। আবার ইউনূস সাহেব আবার সংস্কারের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা ফিরিয়ে দিতে হবে এইসব বলেছেন। এবং সেই সংস্কারের পক্ষে আবার এনসিপি এবং জামাত একেবারে ডাই হার্ড ব্রুস উইলিস, হ্যাঁ, ডাই হার্ড 1 2 3 4 আপনি দেখেছেন ছবিগুলো? হ্যাঁ, প্রায় ওই রকম ডাই হার্ড। হ্যাঁ, কিন্তু এখন আবার তাদের সেই রাষ্ট্রপতির ভালো লাগে না। রাষ্ট্রপতি ক্ষমতাহীন ওনারা জানে, তারপর সেই ক্ষমতাহীন রাষ্ট্রপতিকে তারা বলতে চায় যে তাকে সরিয়ে দেওয়া হোক, তাকে এইটা করা হোক, ওইটা করা হোক। আসল কারণ হচ্ছে এই রাষ্ট্রপতি যখন তাদেরকে শপথ নিয়ে দিয়েছিলেন, যখন তাদের কথা মতো একটার পর একটা অধ্যাদেশ সাইন করছিলেন, যখন তাদের কথা মতো জুলাই আদেশ, জুলাই সনদ, এগুলা সব তিনি সই করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ভালো। যখন এই রাষ্ট্রপতি তাদের অধীনে এখন আর নাই তো, কারণ ইউনূস সরকার তো মূলত আসলে পরিচালিত হতো এইসব এই তরুণদেরকে দিয়ে এবং ওনার নিজের খেয়াল খুশি মতো। উনি নিজে তো স্বৈরাচারী ছিলেন, ওনার নিজের ইচ্ছা মতো উনি যা খুশি তাই করেছেন। তো এখন দেখে যে এই রাষ্ট্রপতি তো তাদের ওখানে নাই, তা এখন নিজের বাড়ির ভৃত্য মনে করেন আরেক বাড়িতে চলে গিয়েছে, আর সহ্য হচ্ছে না। ঘটনাটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। তখন ভালো লেগেছে রাষ্ট্রপতিকে। আর এখন একটা বক্তৃতা যেটা কিনা রাষ্ট্রপতি নিজের না এক অর্থে, যেটা ওই শেখ হাসিনাকৃত নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ অনুমোদন করে দেয়, সেইটা তারা শুনবে না। এবং শুনবে না শুধু তাই না, বা প্ল্যাকার্ড বানিয়ে নিয়ে গেছে, প্ল্যাকার্ড প্রিন্ট করেছে। এই নির্বাচনের আগে না বড় বড় কথা বলতো, সংসদ সদস্যের কাজ কি টাকা পয়সা বিলি করা, সংসদ সদস্যের কাজ কি ব্রিজ কালভার্ট সেতু বানানো, সংসদ সদস্য আইন প্রণয়ন করবে। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধা ছিল না, আইনের প্রতি সামান্যতম যে জ্ঞান বুদ্ধি সেটাও তাদের নাই। সংসদ সদস্য কি ভিতরে এই প্ল্যাকার্ড নিয়ে গিয়ে এই টিএসসিতে যেরকম আন্দোলন করে, এর তার ছবি ঝুলিয়ে জুতা মারে, সংসদকে ওই জায়গা? সংসদে প্রতিবাদ করারও রীতি আছে, সংসদ সদস্যের চালচলনের একটা রীতি আছে, পার্লামেন্টারিয়ান একটা কথা আছে, পার্লামেন্টারি ডিবেট একটা কথা আছে, পার্লামেন্টারি কালচার একটা কথা আছে। পার্লামেন্টকে তো দেবিদ্বার উপজেলা মনে করলে হবে না, তাই না? এবার আসেন, ওইখানে তারা কি করলো? তারা গিয়ে রাষ্ট্রপতিকে তারা প্রতিবাদ জানাতে চায় বলে প্ল্যাকার্ড শো করলো। তারপর তারা কি করলো? ঘেরাও কর্মসূচিও দিয়েছিল। দেখলাম 10-12 জন লোক আর 20-30 জন পুলিশ সংসদ ঘেরাও করছে, একটা মিছিলও করেছে। ওখানেও দেখলাম 10-20 জন লোক আর 50-60 জন পুলিশ। তো এইগুলা তারা করছে। এখন রাষ্ট্রপতির এই ভাষণটা নিয়ে যে জটিলতা তৈরি করা হয়েছে, এটা কিচ্ছু না। আচ্ছা, এটা করাই হয়েছে বিএনপিকে মূলত বিব্রত করার জন্য। তারা বোঝানোর চেষ্টা করছে বিএনপি শেখ হাসিনা নির্বাচিত রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে, ঠিক? আচ্ছা, কিন্তু যখন শপথ নিয়েছিল তখন উনি শেখ হাসিনা নির্বাচিত রাষ্ট্রপতি ছিল, তখন তাকে ভালো লেগেছে, তখন তাকে মনে হয়েছে উনি মামা। আচ্ছা, হ্যাঁ, আর এখন তাকে মনে হচ্ছে উনি কানা মামা। এইটা হলে তো হবে না। আচ্ছা, বিএনপি যেটা করেছে, বিএনপি সংবিধান, আমার একটা জিনিস ভালো লাগছে যে বিএনপি যেটা করেছে, তারা শুরুতে এসে বলেছে যে তারা সংবিধানকে খুব বেশি নাড়াচাড়া করতে চায় না, তারা সংবিধানের মর্যাদা ফেরত দিতে চায়। তো সংবিধানের মর্যাদা যদি ফেরত দিতেই হয়, তাহলে রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে দেশের উচ্চতম পদ, সেই পদের সামনে দাঁড়িয়ে আপনি লেলে ফ্যাফে করবেন, এইটা করা যায় না। এটা কারা করলো? ওই আইন প্রণেতারা, যারা কিনা বলে আমাদের কাজ কিন্তু আইন প্রণয়ন করা। আমরা কি এইসব বিলি বন্টন করি? আমরা কি ফ্যামিলি কার্ড দিই? এসব দান খয়রাত করা এমপির কাজ না। কিন্তু তারা কি করলো দেখেন, এসে খয়রাতে খেজুরের হিসাব দিতে শুরু করলো। খেজুরের প্রশ্নটা আনতে চাচ্ছিলাম। খেজুরের বিচি গুনতে শুরু করেছে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, 312 প্যাকেট নাকি 312 কেজি সামথিং প্যাকেট না, 20 মানে এক প্যাকেটে থাকে 8 কেজি। হ্যাঁ, আর কত জানি একটা হিসাব করেছে, আমার এটা মনে আছে, এক প্যাকেটে 8 কেজি থাকে। তো ধরেন এক প্যাকেটের দাম 4000 টাকা, তাইলেই বা 300 প্যাকেটের দাম কত? এর চেয়ে বেশি খেজুর উপজেলার বাজারে আছে। খেজুরের হিসাব নিতে আমরা এমপিদেরকে ওখানে পাঠাই নাই। আমরা খেজুর আমদানির নীতিমালা কি হবে
এইটা চিন্তা করতে সংসদ সদস্য ওখানে পাঠিয়েছি। আমরা দেশের মানুষকে খেজুর খাবে নাকি অন্য কিছু খাবে ওই চিন্তা করতে ওখানে। আওয়ামী লীগের এক মন্ত্রী বলছিলেন বড়ই খাওয়ার জন্য। হ্যাঁ, এরা খেজুরের হিসাব দিচ্ছেন, কারণ এরা খেজুর বিলি পর্যন্তই জানে। আচ্ছা, কাপড় বিলি করার দায়িত্ব পেয়েছিল, ত্রাণের কাপড় বিলি করতে পারে নাই। তারপরে তাদের সভার মধ্যে একজন দেখলাম জানতে চাচ্ছে ত্রাণের টাকার হিসাব, ওইটাও দিতে পারে না। আচ্ছা, এবং করলে বিব্রত হয়, আরেকজন গিয়ে আবার পিছনে ঘাট চেপে ধরে। এরা মুখে বলে বাক স্বাধীনতার কথা, কিন্তু অন্যের বাক স্বাধীনতার প্রতি তাদের শ্রদ্ধাশীলতা নাই। এদের নেতারা টেলিভিশনের টকশোতে দাঁড়িয়ে টকশোতে যারা কথা বলে তাদেরকে বয়কট করার আহ্বান জানায়, এদেরকে বন্ধ করে দেওয়ার আহ্বান জানায়, টিভি চ্যানেলকে হুমকি দেয়। আবার তারা বলে যে শেখ হাসিনা গণমাধ্যমে টুটি চেপে ধরেছিল, কিন্তু তারা নিজেরাও গণমাধ্যমে টুটি চেপে ধরতে চায়। আমি একটা জিনিস বলি, এই যে তথাকথিত যে এই প্রেসিডেন্টের অপসারণের যে বিষয়টি এবং তাকে অভিশংসন করার যে দাবি, এই সব কিছু হচ্ছে মাঠ গরম করে রাখার একটা প্রবণতা। কারণ রাজনীতি বলতে এদের কিচ্ছু নাই। এরা একটা জিনিস এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই, জাতীয় সঙ্গীতে তারা দাঁড়ায় না, খুব ভালো কথা। আপনি বলেন তো, মনিয়াপা বলেন তো, এই যে যারা দর্শক যারা দেখছেন আপনারা বলেন তো, এরা কোনো জনসভায় বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেয়? তারা কিছু বলে? বাংলাদেশ জিন্দাবাদ বলে? তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে? তারা বাংলাদেশ চিরজীবী হোক বলে? তারা জয় বাংলা বলে? তারা কোনো বাংলাদেশের জয়ধ্বনি দেয়? বাংলাদেশের জয় নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাদের চিন্তা ভাবনা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইন্ডিয়াতেও ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তানেও ইনকিলাব জিন্দাবাদ, আফগানিস্তানেও ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সঙ্গীতের যেমন তাদের মর্যাদা করে না, তারা সেইভাবে এই যে বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেয় না। কিন্তু বাংলাদেশের সংসদে আছে, এই কারণে কিন্তু তারা তর্ক করে কোথায় জানেন? 7ই মার্চের শেষে কি বাংলাদেশ জিন্দাবাদ বলছিল, পাকিস্তান জিন্দাবাদ বলছিল, নাকি জয় বাংলা বলছিল? শেষ সময় চলে আসছে, আপনি বুঝতে পেরেছেন? তর্ক ওইখানে গিয়ে করে, কিন্তু নিজেরা বক্তৃতা শেষে কি বলে? ইনকিলাব জিন্দাবাদ। আপনার বক্তব্য স্পষ্ট, আমরা একটু মুনিয়াপা আপনাকে শুনতে চাই। শেষ সময় চলে এসেছি। এই যে মাঠ গরম করার কথা তুষার ভাই বলছিলেন, ঝিনাইদহে আজকে মানে নির্বাচনের পরে সম্ভবত এই প্রথম বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। আবার কি একটু একটু করে আমরা দেখলাম নির্বাচনের পরে কিন্তু জামাত বিএনপি একটু কাছাকাছি জায়গায় চলে এসেছিল, আবার কি দূরত্ব তৈরি হলো বা সাংঘর্ষিক জায়গায় যাচ্ছে? দেখেন, আমি তো অনেকদিন তাদের সাথে জোটে দেখেছি, আমার তখন তাদের নিয়ে করুণা হতো। আচ্ছা, কিন্তু তাদের এই যে আত্মনির্ভরশীলতার গল্প দেখে, আত্মনির্ভরশীল না কিন্তু তারা, গল্প, সেই গল্পতে তারা এই 1.5 বছর বাংলাদেশটাকে যা করেছে, তাতে তারা কোনো ভালো কিছু চায়, কারোর সঙ্গে মিলেমিশে থাকতে চায়, আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি একদম বিশ্বাস করি না। যারা মানুষকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য বটবাহিনী তৈরি করে, আজকে দেখেন মির্জা আব্বাসটার অবস্থা কি, এটা কি মেনে নেওয়া যায়? একজন বর্ষিয়ান মানুষ তাকে এইভাবে প্রতিনিয়ত আপনাকে বা আমাকে বা তুষার ভাইকে যদি এই অপমান করেছে, তো কাকে বাদ দিয়েছে কি, মানে আপনি তাকে তার বয়স অনুপাতে একটা সম্মানী মানুষ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক অনেক কিছু মেয়র, তো সেই মানুষটাকে যে অপমানে জর্জরিত এবং প্রত্যেকটা কথা গুলির চেয়েও বেশি ভাবে তার কোনো প্রমাণ না, কোনো দিন ওরা প্রমাণ দিতে পারে নাই। আমিও তো বলতে পারি এই এরিয়া চাঁদাবাজি হইলে যে এই এরিয়া আপনার বাসা যদি এখান থাকে, আমি আপনাকে তো শো করতে পারি না। আপনি বুঝান যে আপনি গেছেন, আপনার লোক গেছে, আপনি ওটা দেখেন, ওটা ধরেন, তখন বলেন যে ওই লোকের জবানবন্দি নেন, তাই না? আপনি বুঝবেন যে মির্জা আব্বাস এই কাজ করেছে। তো সেই মির্জা আব্বাস আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এই যে জবাবদিহিতা, এই যে মেটিকুলাস ডিজাইনে অনেক কিছু তারা করেছে, এই যে এটাও কি মেটিকুলাস ডিজাইন যে মানুষকে এইভাবে হেয় করে অপমান করে এইভাবে? আমি শেষ করি সেটার সঙ্গে আরেকটা জিনিস যেটা তুষার ভাই বারবার বলছেন, আমিও একটা লাইন শেষ করতে চাই। বিএনপি যে সংবিধান মানে, সেই সংবিধানের মধ্যে কোনো রকম খারাপ কিছু নাই। সেটা 72-এর সংবিধান লঙ্ঘন করেছে, পালন করে নাই, খারাপটা হলো এইটা। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।